আমি কিঞ্জল চক্রবর্তী। আজকে অনেক দিন পরে একটা ভিডিও করবার ইচ্ছে হলো এবং ভিডিওটি ভীষণ প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। বিশেষ করে আমরা যারা এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনের বিভিন্ন ফিল্ডে আমরা রয়েছি, ইনস্ট্রাকশনাল সাইকোলজি, ইনস্ট্রাকশনাল টেকনোলজি, ইনস্ট্রাকশনাল ডিজাইনের বিভিন্ন ফিল্ডে, তাদের এই বিষয়টা কিন্তু ভীষণভাবে জানা প্রয়োজন। বিশেষ করে এটা কেন জানা প্রয়োজন, তার কারণ হচ্ছে আমাদের যে কোনো আলোচনা করবার আগে আমাদের সেই আলোচনার বা সেই কনসেপ্টের প্যারাডাইমেটিক যে রিফ্লেকশন বা সেই প্যারাডাইমেটিক যে কনসেপচুয়ালাইজেশন বা কম্পোজিট প্যারাডাইমসগুলোকে আমাদের আইডেন্টিফাই করা ভীষণভাবে প্রয়োজন। কারণ প্যারাডাইমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা ভাবনা চিন্তার, প্রত্যেকটা স্কুল অফ থটের ওয়ার্ল্ড ভিউগুলো কিন্তু ডেভেলপড হয় এবং সেই ওয়ার্ল্ড ভিউগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজগুলিকে কার্যকরী করি, বিভিন্ন ভাবনা চিন্তাগুলোকে অর্গানাইজ করি। তো আজকে আমার যে বিষয়টা নিয়ে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু মূলত এডুকেশনাল ফিলসফির একটা অংশ। সেটা হচ্ছে যে একটি খুব গুরুত্বপূর্ণ স্কুল অফ থট, দ্যাট ইজ প্রোগ্রেসিভিজম। প্রোগ্রেসিভিজম নিয়ে আমি খুব গভীর আলোচনা করব না, আমি তার একটা দিক নিয়ে আলোচনা করব। কারণ প্রোগ্রেসিভিজম আপনারা প্রত্যেকে জানেন, প্রোগ্রেসিভিজম সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত। কিন্তু প্রোগ্রেসিভিজমের একটা দিক আমার মনে হয় যে গবেষণার ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা উচিত, যে প্রোগ্রেসিভিজমের যে ডিক্লাইনটা, প্রোগ্রেসিভিজম কেন যথাযথভাবে কার্যকরী হলো না, শিক্ষাক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভিজমকে কেন যথাযথভাবে কার্যকরী করতে পারলাম না, যথাযথভাবে সেটাকে ইমপ্লাই করতে পারলাম না, এবং প্রোগ্রেসিভিজমের মধ্যে কি ফিজিবিলিটির লিমিটেশন ছিল যে কারণে সেটা কার্যকরী হলো না বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা আলোচনা করা অত্যন্ত গভীর এবং এই প্রোগ্রেসিভিজম যেহেতু তার কিছু লিমিটেশনস দেখা গেছিল, সে কারণে প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে পরবর্তীকালে রিকনস্ট্রাকশনিজম, র্যাডিক্যাল স্কুল রিফর্ম এবং তারপরে গ্লোবালিজম, এইগুলো কিন্তু চলে এসছে। কিন্তু প্রোগ্রেসিভিজমের মধ্যে কিন্তু সামগ্রিক ভীষণ একটা পোটেনশিয়ালস ছিল, যেটা পরবর্তীকালে কার্যকরী হয়নি। আমরা জানি প্রোগ্রেসিভিজমের জনক হচ্ছেন উইলিয়াম সি কিলপ্যাট্রিক, যিনি জন ডিউইর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন এবং তিনি প্রজেক্ট মেথড ব্যবহার করেন। প্রোগ্রেসিভিজমের উদ্দেশ্যটা হচ্ছে যে ডিভিয়ান যে প্র্যাগমাটিজম, সেই প্র্যাগমাটিজমের প্রিন্সিপালসগুলোকে একাডেমিক ফিল্ডে, এডুকেশনাল ফিল্ডে বা বাস্তব ক্ষেত্রে সেটাকে কার্যকরী করা বা অ্যাপ্লাই করা। সে কারণে প্রোগ্রেসিভিজমের যে প্রপার্টিস বা টিনেন্টস, সেইগুলোর সাথে কিন্তু আমাদের যে প্র্যাগমাটিজমের যে টিনেন্টস, সেই প্র্যাগমাটিজমের টিনেন্টসের কিন্তু যথেষ্ট সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখতে পাবো যে এই যে ব্যবহারিকতা, বাস্তবিকতা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সোশ্যাল ফাউন্ডেশন, সোশ্যাল রিকনস্ট্রাকশনস, পাশাপাশি প্রবলেম সলভিং অ্যাপ্রোচেস, রিডিউসিং দ্য গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিকভাবে একটা লার্নার সেন্ট্রিকনেসের কিন্তু সাংঘাতিকভাবে রেভলিউশনারি একটা প্রয়োগ কিন্তু হয়েছিল। অর্থাৎ শিক্ষা শিশুর জন্য, শিক্ষা শিক্ষার্থীর জন্য, শিক্ষার জন্য কিন্তু শিক্ষার্থী নয়, শিক্ষার কেন্দ্রিকতাই হবে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে, প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে কেন ভাবনা চিন্তাগুলো যথাযথভাবে কার্যকরী হলো না? প্রথম যে বিষয়টা হচ্ছে, প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে যে লিমিটেশনসটা চলে এসেছিল এবং পরবর্তীকালে আমরা দেখি, আমরা জন ডিউইর সাংঘাতিকভাবে আমরা কিছু ক্রিটিসিজম লক্ষ্য করতে পারি। মানে জন ডিউই ক্রিটিসাইজ করেছেন প্রোগ্রেসিভিজমের, যে উনি কতগুলো শব্দ ব্যবহার করেছিলেন একটা প্রবন্ধটার নাম হচ্ছে প্রোগ্রেসিভিজম ইন দ্য ক্রস রোডস। এই প্রবন্ধের মধ্যে কতগুলো জায়গা তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেছিলেন। যে এক নম্বর হচ্ছে যে তিনি বলেছিলেন যে লেইসেস-ফেয়ার ফিলসফি। লেইসেস-ফেয়ার ফিলসফি মানে হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে একদম ডিসঅর্গানাইজড, যে যার মতো করে প্রোগ্রেসিভিজমকে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অর্থাৎ প্রোগ্রেসিভিজমের যে বেসিক প্রিন্সিপালসগুলো আছে, প্রোগ্রেসিভিজমের যে বেসিক কনসেপচুয়ালাইজেশনসগুলো আছে, বেসিক যে ভাবনা চিন্তাগুলো আছে, বেসিক যে স্ট্যান্ড পয়েন্টসগুলো রয়েছে, ভিউ পয়েন্টসগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আলটিমেটলি কার্যকরী করা যাচ্ছে না। যে যার তার মতো করে প্রোগ্রেসিভ হওয়ার চেষ্টা করছে, প্রোগ্রেসিভিস্ট
হিসেবে নিজেকে দাবি করার চেষ্টা করছে। এবং আর একটা বিষয় কি এখানে বলার দরকার, যে প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে প্রোগ্রেসিভিজমের অ্যাপ্লিকেশন, সেই প্রোগ্রেসিভিজমের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র ইউরোপ আমেরিকার এবং জার্মানির মধ্যবিত্ত এবং বড়লোক শ্রেণীর যে সমস্ত লোকজন রয়েছে, প্রোগ্রেসিভ এডুকেশন মুভমেন্ট কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আমাদের বাংলার নবজাগরণের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্যারালাল থিঙ্কিং করা যায়, যে শুধুমাত্র যে ভদ্রলোক শ্রেণী একটা সৃষ্টি হয়ে গেল, যে শুধুমাত্র সমাজের সব স্তরে ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারছে না, সমাজের সব স্তরে এটা পৌঁছতে পারছে না, সমস্ত ক্ষেত্রে সকলেই প্রোগ্রেসিভিজমের সুবিধা পাচ্ছে না, কেবলমাত্র বড় লোকেরা এবং এই বড় লোকেদের কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থা তার মধ্যেই প্রোগ্রেসিভিজম শুধুমাত্র রয়েছে। যে কারণে রিকনস্ট্রাকশনিজমের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল থিওরি বা ইত্যাদিগুলো ঢুকে যাওয়ার পরে কিন্তু এই ভাবনাটা ভীষণভাবে প্রচার করা হয়েছিল যে যারা মার্জিনালাইজড, যারা সমাজে পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রিকনস্ট্রাকশনিজমের সুবিধা কিন্তু পৌঁছে দিতে হবে, যারা প্রোগ্রেসিভিজমে করতে পারেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি আলোচনাতে খুব সুন্দরভাবে একটা জায়গা আছে, যেটা ব্রাহ্ম আন্দোলন। আমাদের দেশে ব্রাহ্ম আন্দোলন অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা ছিল, কিন্তু ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম আন্দোলন শেষ অবধি টিকলো না। তার কারণ যে ব্রাহ্ম কিন্তু শুধুমাত্র বড় লোকেরাই হয় এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা হয়। সমাজের যারা নিচু স্তরের মানুষ, যারা সাবঅল্টার্ন, যারা ফিউজিটিভ ওরিয়েন্টেশন নিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই কনসেপ্ট বা এই ভাবনাকে তাদের ক্ষেত্রে, তাদের এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আমরা কার্যকরী করে দিতে পারিনি। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, একটা ভীষণ বড় একটা কিন্তু বিষয় একটা এখানে আমরা কার্যকরী করতে পারি। আর একটা বিষয় যেটা প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে ভীষণভাবে লক্ষ্য করা গেছিল, সেটা হচ্ছে যে প্রোগ্রেসিভিস্ট যারা সাপোর্টার বা প্রোগ্রেসিভিস্ট থিঙ্কার, তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়ে গেছে। যেমন কিলপ্যাট্রিকের যে অনুগামী যারা, তারা শুধুমাত্র বলছে যে প্রোগ্রেসিভিজম এক্সপিরিয়েন্স সেন্ট্রিক, প্রোগ্রেসিভিজম কেবলমাত্র অভিজ্ঞতার মধ্যে দিয়েই যারা পরিচালিত হয়, অভিজ্ঞতাকে যারা বিশ্বাস করে, অর্থাৎ ফেনোমেনোলজিক্যাল এবং এক্সপিরিয়েন্সিয়াল ওরিয়েন্টেশনের একটা কম্পোজিশনকে ইন্টিগ্রেট করার এখানে চেষ্টা করা হয়েছিল। এটা একটা প্রোগ্রেসিভিজমের একটা ড্রব্যাক সেই সময়। তার একটা দল হয়ে গেল। যারা মার্কসিস্ট, তারাও নিজেদেরকে প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করলো। যারা ক্রিয়েটিভিটির সাপোর্টার, ক্রিয়েটিভ সাইকোলজি, ক্রিয়েটিভিটি যারা সাপোর্ট করছে, তারাও পরবর্তীকালে এই নিজেদেরকে প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করলো। একই সাথে যারা পরবর্তীকালে ক্রিটিক্যাল থিওরিস্ট, তারা প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করলো নিজেদের। এবং পাশাপাশি এটাও বলা যেতে পারে যারা নিও ফ্রয়েডিয়ানরা, তারাও প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করলো। তার কারণ হচ্ছে যে বেসিক ইনস্টিংটিভ যে ওরিয়েন্টেশন থেকে তারা সোশ্যাল ওরিয়েন্টেশনকে নিজের থিওরিতে গুরুত্ব দিয়েছিল বলে সেই সোশ্যাল ফাউন্ডেশনকে এস্টাবলিশ করার জন্য তারাও নিজেদেরকে প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করলো। সুতরাং এই যে এক্সট্রিমিস্ট প্রোগ্রেসিভিজম বা এই যে ডিসঅর্গানাইজড লেস ফেয়ার যে ম্যানেজমেন্ট প্রোগ্রেসিভিজমের মধ্যে, তার জন্য কিন্তু প্রোগ্রেসিভিজম যথাযথভাবে কার্যকরী হয়নি, যেটা আমরা বাংলার নবজাগরণের সাথে তুলনা করতে পারি, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনের সাথে আমরা তুলনা করতে পারি। এবং সামগ্রিকভাবে একটা পোটেনশিয়ালস কিন্তু ধীরে ধীরে নষ্ট হলো। কিন্তু নষ্ট হওয়ার পরবর্তীকালেও কিন্তু যে রিকনস্ট্রাকশনিজম, র্যাডিক্যাল স্কুল রিফর্ম, এইগুলো এসে কিন্তু সামগ্রিকভাবে ক্রিটিক্যাল মার্কসিজম, মার্কসিস্ট ক্রিটিক্যাল থিওরি, বার্মিংহাম স্কুল, ফ্র্যাঙ্কফার্ট স্কুলের জার্মান ইন্টেলেকচুয়াল ট্রেডিশনের সাথে আমেরিকান ইন্টেলেকচুয়াল ট্রেডিশনকে মেলানোর যে প্রসেস, তারা সেই জায়গাটা কিন্তু করেছিল। এবং সেই হিসেবে একটা নতুন ওরিয়েন্টেশন তৈরি হয়েছিল। কারণ প্রোগ্রেসিভিজম ইনিশিয়ালি যখন এসেছিল, তখন কিন্তু পেরেনিয়ালিজম এবং এসেনশিয়ালিজমের তদানীন্তন যথাযথভাবে বিরোধিতা করেছিল, যে এডুকেশন উইদাউট পার্মানেন্ট স্টাডিজ, এডুকেশন মাস্ট বি বেসড অন দ্য এমার্জিং স্টাডিজ। অর্থাৎ এই পোটেনশিয়ালসটা কিন্তু ধীরে ধীরে এই যে মতপার্থক্য, কনফ্লিক্টস অফ ওপিনিয়ন, এর জন্য কিন্তু ধীরে ধীরে একটা মতবাদ শেষ পর্যন্ত কিন্তু সেটা কার্যকরী হলো না। যার কারণ হলো কিন্তু যে কনফ্লিক্টস অফ ওপিনিয়ন, যার কারণ হলো যে মাল্টিপল ডাইকটমিস, ডিসপারশনস অফ দ্য ওপিনিয়ন্স।
এই জায়গাটাই আমার আজকে বলার ছিল, এবং এই জায়গাটা আশা করি আমি একটু বিষয়টাকে আলোকপাত করতে পেরেছি। এবং সেই জায়গা থেকে কিন্তু প্রোগ্রেসিভিজম যে ফিলসফির আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই দিক থেকে আমরা বলতে পারি প্রোগ্রেসিভিজম কিন্তু সাংঘাতিকভাবে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ফিলসফি। প্রোগ্রেসিভিজম থিওরিটিক্যাল অ্যাসপেক্টের কথা যতটা বলে, মোসেস এফেক্টকে রিডিউস করার কথা তার থেকে বেশি বলেছেন, মানে গ্যাপটাকে রিডিউস করতে হবে। কিন্তু একমাত্র ফিলসফিটা কার্যকরী হয়নি শুধুমাত্র ডিফারেন্স অফ ওপিনিয়ন্সের জন্য, কারণ প্রত্যেকে নিজেদেরকে প্রোগ্রেসিভিস্ট বলা শুরু করে দিল, কি মার্কসিস্ট, কি নিও ফ্রয়েডিয়ান্স, কি ক্রিয়েটিভ থিঙ্কাররা, কি এক্সপিরিয়েন্স বেসড থিঙ্কাররা। তো এইটাই আজকে আমার বলার ছিল। সকলে ভালো থাকবেন, নমস্কার।